সবাইকে শুভেচ্ছা। আমরা গত ক্লাসে পড়েছি হলো নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের কারক ও বিভক্তি। গত ক্লাসে আমরা কারক ও বিভক্তির কারক কাকে বলে, বিভক্তি বলতে কি বুঝি এবং কর্তৃকারক ওই পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা পড়ব হলো কারকের অন্যান্য বিষয়, যেটা আছে কর্মকারক, করণ কারক এবং সম্প্রদান কারক। এই তিনটা কারক সম্বন্ধে আমরা আজকে জানব। সেই কারকগুলো কি? এখন কর্মকারক। কর্মকারক আমরা কাকে বলি? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাই হলো কর্মকারক। যাকে আশ্রয় করে, এখানে যাকে কথাটার উপরে জোর দেওয়া হয়েছে। যেমন হীরা ফুল তুলছে, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্নের মাধ্যমে আমরা কর্মকারকটা পেয়ে থাকি। যেমন হীরা ফুল তুলছে, ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি হীরা কি তুলছে, তাহলে হীরা ফুল তুলছে, এই ফুলটা হলো কর্মকারক। আচ্ছা, কর্ম দুই প্রকার, একটা হলো মুখ্য কর্ম আর একটা হলো গৌণ কর্ম। যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে, এখানে হলো আমাকে নিচে দাগ এবং কলমের নিচে দাগ। তাহলে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এখানে কোনটি গৌণ কর্ম এবং কোনটি মুখ্য কর্ম সেটা আমরা এখন দেখব। তাহলে ক্রিয়াকে কি এবং বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তরটা পাব। মুখ্য কর্মটা হলো কি? বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এটা যদি আমরা দেখি, ক্রিয়াকে প্রশ্ন করি বাবা একটি কলম কিনে দিয়েছেন, কাকে দিয়েছেন? আমাকে। তাহলে আমাকে নিচে দাগ হলো, আমাকে হলো একটা কি কর্ম? গৌণ কর্ম। গৌণ কর্ম মানেই হলো ব্যক্তিবাচক বা প্রাণীবাচক। তাহলে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, তাহলে আমরা আমাকে পেয়ে গেলাম, এটা হলো গৌণ কর্ম। তাহলে বাবা আমাকে একটি কিনে দিয়েছেন, কিন্তু কি কিনে দিয়েছেন সেটা হলো কলম। কলমটা হলো মুখ্য কর্ম, মানে মুখ্য মানে হলো প্রধান, সেটা হলো বস্তুবাচক। অর্থাৎ গৌণ কর্ম হলো প্রাণীবাচক বা ব্যক্তিবাচক। এই প্রাণী বা ব্যক্তি ছাড়া অন্য যা কিছু আছে সবই হলো মুখ্য কর্ম। আচ্ছা, এখন হলো কর্মকারক চার প্রকার। এই চার প্রকার কি কি এখানে আমরা দেখি। এখানে আগে লেখা আছে সকর্মক ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম, সমধাতুজ কর্ম, আর একটা হলো উদ্দেশ্য ও বিধেয় কর্ম। এখন এই সকর্মক ক্রিয়ার কর্ম কি, কাকে বলে? সকর্মক ক্রিয়ার কর্ম হলো যে ক্রিয়ার কর্ম আছে সেটাই হলো সকর্মক ক্রিয়া। যেমন নাসিমা ফুল তুলছে, এখানে হলো ফুলের নিচে দাগ, তাহলে নাসিমা কি তুলছে? নাসিমা ফুল তুলছে, তাহলে ফুলটা হলো কর্ম। তারপরে আছে প্রযোজক ক্রিয়ার কর্ম। প্রযোজক ক্রিয়ার কর্ম আমরা কর্তৃকারকেও পড়ে আসছি। তাহলে প্রযোজক ক্রিয়ার কর্ম হলো মূল কর্তা যখন নিজে না করে অন্যকে দিয়ে সেই কাজটি করায়, সেটাই হলো প্রযোজক ক্রিয়ার কর্ম। যেমন ছেলেটিকে বিছানায় শোয়াও, এখানে ছেলেটির নিচে আছে দাগ, মূল কর্তা এখানে নিজে করছেন না, কিন্তু ছেলেটিকে দিয়ে কাজটি করাচ্ছেন, সেটাই হলো প্রযোজক ক্রিয়ার কর্ম। তারপরে আছে সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্মটা হলো যখন ক্রিয়াপদ এবং কর্মপদ একই ধাতু থেকে গঠিত হয়। কর্মপদ এবং ক্রিয়াপদ যখন একই ধাতু থেকে গঠিত হয় সেটাই হবে সমধাতুজ কর্ম। যেমন খুব এক ঘুম ঘুমিয়েছি, এখানে ঘুমের নিচে দাগ আছে। যেমন ঘুম হলো কর্ম আর ঘুমিয়েছি হলো ক্রিয়াপদ, তাহলে ঘুম থেকে ঘুমিয়েছি। উদ্দেশ্য ও বিধেয় কর্ম। দ্বিকর্মক ক্রিয়ার প্রধান যে কর্মটি থাকে সেটা হলো উদ্দেশ্য কর্ম, এবং অপ্রধান যে কর্মটি থাকে সেটা হবে বিধেয় কর্ম। যেমন এখানে আমরা লিখছি
দুধকে মোরা দুগ্ধ বলি। তাহলে দুধ হলো প্রধান কর্ম এবং দুগ্ধ হলো অপ্রধান কর্ম। এই হলো আমাদের 4 প্রকারের কর্ম। তাহলে কি কি হলো? সকর্ম ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম, সমধাতুজ কর্ম, আর একটা হলো উদ্দেশ্য ও বিধেয় কর্ম। এই 4 প্রকারের কর্ম আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা করণ কারক সম্বন্ধে জেনে নিই। করণ কারক, করণ কারককে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে আমরা করণ কারকটা পেয়ে যাব? করণ শব্দের অর্থটা কি? করণ শব্দের অর্থ হলো যন্ত্র, সহায়ক বা উপায়। এখানে লেখা আছে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে আমরা করণ কারকটা পাব। বাক্যের মধ্যে যে কাজটি হয় সেই কাজটি যার সাহায্যে বা যে যন্ত্রের দ্বারা বা উপায়ে সম্পন্ন করা হয় তাই হলো করণ কারক। যেমন নীরা কলম দিয়ে লেখে, এখানে কলমের নিচে হবে দাগ। জগতে কীর্তিমান হয় সাধনা, তাহলে এখানে সাধনার নিচে হলো দাগ। তাহলে নীরা কি দ্বারা লেখে? কলম। কলম হলো একটা উপকরণ, কলম হলো একটা উপকরণ। জগতে কীর্তিমান হয় সাধনা, তাহলে সাধনাটা কি? একটা উপায়। এখন প্রশ্ন হবে, অনেক সময় প্রশ্নে যখন আসে করণ কারক এবং কর্মকারক কোনটা কোন কারক কিভাবে নির্ণয় করব, এই নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তাহলে এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য আমরা চলো কিছু উদাহরণের মাধ্যমে সেটা পরিষ্কার করে নিই, যার মাধ্যমে আমরা একদম পরিষ্কার হয়ে যাব যে কোনটা কোন কারক, তার মধ্যে আর কোনো দ্বন্দ্বই থাকবে না। এখানে লেখা আছে ছেলেরা তাস খেলে, ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ক্রিকেট খেলে। সবই এখানে খেলার বিষয় আছে। একটা হলো তাস, একটা হলো ফুটবল, একটা হলো ক্রিকেট, কিন্তু সবই খেলার বস্তু। এখানে তাস, ছেলেরা তাস খেলছে, ছেলেরা ফুটবল খেলছে। এখন তাস কি দিয়ে খেলছে? তাস হলো একটা খেলার নাম এবং তাস হলো একটা বস্তু যা দিয়ে খেলা হচ্ছে। ছেলেরা ফুটবল খেলছে, ফুটবলটা হলো খেলার নাম এবং যা দ্বারা খেলছে সেটাও সে গোল আকৃতির যেটা আছে সেটাও ফুটবল। তাহলে খেলা এবং যা দ্বারা খেলছে একই এবং এদের নিয়মগুলো মানুষের তৈরি। সুতরাং এখানে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এটা হলো করণ কারক। কিন্তু ছেলেরা ক্রিকেট খেলছে, এটাও কিন্তু খেলছে, এটাও ক্রিকেট খেলা। ক্রিকেট হলো একটা খেলার নাম, কিন্তু ক্রিকেট কি একটা খেলার বস্তু? না, ক্রিকেট খেলার বস্তু না। কিন্তু ক্রিকেট যা দ্বারা খেলছে সেগুলো কয়েকটা উপকরণের মাধ্যমে খেলছে। সেই উপকরণগুলো কি? সেগুলো হলো ব্যাট, বল, বেল, এগুলো হলো উপকরণ। সেই উপকরণের সাহায্যে ক্রিকেট খেলাটা হয়। সুতরাং এটা অবশ্যই কি হবে না? করণ কারক হবে না, এটা হবে কর্মকারক। তাহলে এটা হবে কর্মকারক। কিন্তু এই দুইটা হবে কি? এগুলো হবে কি? করণ কারক। এখন আমরা পড়ব হলো সম্প্রদান কারক। যাকে সত্য ত্যাগ করে দান করা হয়, এখানে লেখা আছে যাকে। যাকে সত্য ত্যাগ করে দান করা হয় তাকে বলা হয় সম্প্রদান কারক। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষুকের নিচে দাও। ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুকের নিচে দাও। সৎ পাত্রে কন্যা দান করো, সৎ পাত্রের নিচে দাও। সমিতিতে চাঁদা দাও, সমিতির নিচে দাও। সমবায় সমিতিতে চাঁদা দাও, সমবায়ের নিচে দাও। এখন ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুক হলো একটা বস্তু না, এটা হলো একজন ব্যক্তি।
ব্যক্তিকে নিঃস্বার্থভাবে দান করা হচ্ছে, ভিক্ষা দেওয়া হচ্ছে। ভিক্ষা কেউ দিয়ে আবার নিয়ে আসে না, যেটা দেয়া হচ্ছে ভিক্ষুকে সেটা একবারেই দেয়া হচ্ছে, সেটার উপরে আর কোনো অধিকার থাকে না। তাহলে এটা হবে সম্প্রদান করা। সৎ পাত্রে কন্যাদান করো। কোনো বাবা তার কন্যাকে একজন ভালো পাত্রের হাতে দেয় যেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে, তাহলে এটা হবে সৎ পাত্রে, এটা হবে সম্প্রদান করা। এখানে আছে সমিতিতে চাঁদা দাও। সমিতিতে চাঁদা দাও, যে সমিতিটা হয় হলো কল্যাণকর কাজে যেটা ব্যবহার করা হয়, যেমন জনকল্যাণ সমিতি, সেটা হলো জনকল্যাণ সমিতিতে চাঁদাটা দেওয়া হয়, সেই চাঁদাটা দিয়ে আবার নিয়ে আসা হয় না, সেটা জনগণের কল্যাণেই ব্যবহার করা হয়। তারপরে আছে, তাহলে এটা অবশ্যই সম্প্রদান কারণ। সমবায় সমিতিতে চাঁদা দাও। এখানে আছে সমবায় সমিতিতে চাঁদা দাও। সমবায় সমিতিটা হলো একটা অনেক মানুষের তৈরি, যেখানে মানুষ তাদের বিপদ আপদের সময় সেখান থেকে টাকা নিয়ে আসে, কিন্তু সেটা আবার ফেরতও দেওয়া হয়, কিন্তু সেখানে মানুষ আবার জমাও রাখে, ভবিষ্যতে কাজের জন্য নিয়ে আসে। তাহলে এটা অবশ্যই সম্প্রদান কারক হবে না, এটা হবে কর্মকারক। এটা হবে কর্মকারক। আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সম্প্রদান কারক কোনো বস্তু নয়, এটা হলো ব্যক্তি প্রধান, মানে ব্যক্তি হলো সম্প্রদান কারক। তাহলে সম্প্রদান কারক কোনো বস্তু হবে না, ব্যক্তি হবে সম্প্রদান কারক, মানে যাকে দান করা হবে। এখন অনেক বৈয়াকরণের মতে সম্প্রদান কারক আলাদা কোনো কারক নয়, এটা কর্মকারকেরই অংশ, যা কর্মকারক কাজটি সম্পন্ন করে থাকে, কর্মকারকের মাধ্যমে এই কাজটি সম্পন্ন হয়। এই হলো আমাদের কর্মকারক, করণকারক এবং সম্প্রদান কারক, যা আমরা এতক্ষণ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা আর 2টা কারক আছে, সেই 2টা কারক বুঝে নেব। তাহলে তোমরা বাসায় ভালো করে পড়ো, একটু বইটা খুলে একটু পড়বা, তাহলে বুঝতে পারবা কারক কত সোজা। সবাইকে ধন্যবাদ।